সঠিক ভাষাটা মানে সহজ ভাষাটা সেটা যদি আমরা একটু লিখে দিই, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, সেটা কি যে এমবেডেড কোয়েশ্চেন এই জাতীয় সেন্টেন্সের বেসিক হচ্ছে সেন্টেন্সের একটি অংশ যদি ইন্টারোগেটিভ হয় তাহলে অপর অংশকে যুক্ত করতে ইন্টারোগেটিভ করার প্রয়োজন নেই। এটি অ্যাসার্টিভ হলেই যথেষ্ট, কিন্তু সেন্টেন্স কিন্তু ইন্টারোগেটিভই থাকবে। এটি অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে সাধারণ যে সেন্টেন্সের ফরম্যাট সেটা হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ফরম্যাট আমরা তো জানি সেটা। সেজন্য এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট, আমরা যদি একটা সেন্টেন্সকে যখন এমবেডেড কোয়েশ্চেন দ্বারা যুক্ত করব, পরের যে কোয়েশ্চেনটা আমরা যুক্ত করছি সেটা দেওয়ার প্রয়োজন, কারণ একটা প্রশ্নবোধক আছে, একটা প্রশ্নবোধক দ্বারাই সেন্টেন্সের দিলে আননেসেসারি রিডান্ডেন্সি হয়। এবার যদি আমরা বলি যে আই ডু নট নো বা ডু ইউ নো হু আই অ্যাম, অর্থাৎ প্রথমে সাবজেক্ট করবে কোয়েশ্চেন বা হু যে কথাটা আছে বা ইন্টারোগেটিভ যে প্রোনাউন আছে সেই প্রোনাউনের পরে সাবজেক্ট করবে, তারপরে ভার্ব করবে। সচরাচর এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট আছে। এটা গেল একটা প্রশ্ন। এরপর যদি বলি আপনারা, এবার বলুন তো আমাকে অ্যান্সার করেন, ফারজানা অ্যান্সার করুন। অ্যাড্রেস কে আছেন? পাচ্ছেন না আপনি? বারান্তেও কথা। আচ্ছা, আমাকে বলেন তো এটা তাহলে। আশামণি, আশামণি, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? ভালো আছেন? জি আছেন। বলুন তো স্যার কি হবে এটা? স্যার বি নাম্বার হবে। ডু ইউ নো হোয়ার হি লিভস? হোয়ার হি লিভস, কারণ এটা ডু ইউ নো দ্বারাই তো প্রশ্ন, তাই না? এরপরে হোয়ার কথাটা দিয়ে যখন যুক্ত হয়েছে এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে যায়। সচরাচর যদি ওইটাও ইন্টারোগেটিভ হতো তাহলে কি হতো? ডাবল ইন্টারোগেটিভ হলে সেটা আর মানে ভ্যালিড থাকে না। সেজন্য একটা ইন্টারোগেটিভই একটা সেন্টেন্সের জন্য যথেষ্ট। ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো ড্যাশ, এটা কি হবে? এটা কি বলতে? আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? মানে এমবেডেড কোয়েশ্চেনটা কি কঠিন লাগছে? এটা তো সহজ একটা জিনিস। একটু কমেন্ট করেন তো, এমবেডেড কোয়েশ্চেনটা কি করতে পেরেছেন? কি ফারজানা বলুন। কারণ এখানে সাবজেক্ট আছে ভার্ব পরে, সাবজেক্টটাকে ভার্ব পরে, তার মানে কি এটা কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তার মানে ডু ইউ নো ইজ, এটা হয়ে যাচ্ছে অ্যানসার, কারণ আগে সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে। সচরাচর একটা যখন ইন্টারোগেটিভ আছে ডাবল ইন্টারোগেটিভ করার প্রয়োজন হয় না। ফারজানা ব্যাপারটা ধরতে পেরেছেন? আচ্ছা, বড় থেকে আরেকটা সলভ করে তো আপনি দেখতে পারেন। ডু ইউ নো ওয়েন, এটা কি হতে পারে? Islamic University Founded
তারপরে ভার্ব। ডু ইউ নো এর পরে ফাউন্ডেড হবে কেন? A. এ কেন হবে? Islamic University was founded. There was the auxiliary verb are founded to be. এটার অ্যান্সার হয়ে যায় এ, ওয়াজ ফাউন্ডেড। ডু ইউ নো ইসলামিক ইউনিভার্সিটি যখন আপনি বলছেন এটা ফাউন্ডেড জিনিসটা কি প্যাসিভ সেন্সে আছে না? প্যাসিভ সেন্সে থাকলে তো তার আগে আপনার একটা অক্সিলারি ভার্ব বসে না। এখন আপনি যদি বলেন ইসলামিক ইউনিভার্সিটি ফাউন্ডেড, ইউ নো ওয়্যার ইসলামিক ইউনিভার্সিটি ফাউন্ডেড, তাহলে কিন্তু হচ্ছে না, কারণ প্যাসিভ সেন্সে যেতে হলে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। সেজন্য ডু ইউ নো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, এই হচ্ছে সেন্টেন্সের যে নরমাল স্ট্রাকচার সেটা। ঠিক আছে? কি আপনি কি কনফিউজ? এটা বলেন আপনি এটা বলেন, ডু ইউ নো ড্যাশ। Do you know why Abir is absent today? Why Amir is absent today? এটা কি করতে পেরেছেন? তাহলে এটা কেন করতে পারলেন না? সেম স্যার জিনিস। না স্যার আমি নিচের যে অবদানটা এখানে প্রথমটা খেয়াল করি নাই, প্রথমে নিচের দিকে গেছি। প্রিলিমিনারিতে 0.50 খেয়াল না করার জন্যই যাবে, বুঝছেন? আনফরচুনেটলি। আচ্ছা, আমি এমবেডেড কোয়েশ্চেনটা কি কারোর কোনো সমস্যা আছে? আমাকে একটু বলবেন তো, এমবেডেড কোয়েশ্চেনটা আমার কাছে কেন জানি পারজানার কথা শুনে মনে হচ্ছে আপনাদের কাছে কি বুঝাতে পারলাম না। তাহলে আরো একটু ভেঙে আমি বোঝাবো। ক্লিয়ার তো সবাই? আচ্ছা, আরো একটু বলুন তো, কারোর মধ্যে কোনো কনফিউশন আছে যে এমবেডেড কোয়েশ্চেন নিয়ে? এমবেডেড কোয়েশ্চেন হচ্ছে সচরাচর আমরা যে কোয়েশ্চেনের ফরম্যাট ব্যবহার করি সেই কোয়েশ্চেনের ফরম্যাটে হবে না, সেটা একটু ভিন্ন টাইপের হয়। আছে আছে বলতে কোনটা? জুনায়েদ একটু বলবেন তো আমাকে, কি আমি বুঝছি না আপনাকে। কি জুনায়েদ বলুন। স্যার আমরা এমবেডেডে শুধু প্রেজেন্টটাই দেখলাম, ফার্স্টটা দেখি নাই স্যার। এইবার যদি ফার্স্ট হয় যেমন ডিড ইউ নো, তাহলে পরটা হবে ও আই ওয়াজ বা এই টাইপের কিছু প্রেজেন্টটাই দেখলাম, এটা বললাম না, প্রেজেন্ট আমার তো মানে ফরম্যাট তো একই, প্রেজেন্ট আর পাস্ট টেন্সে আপনি যদি প্রেজেন্ট করতে তাহলে পাস্ট বুঝতে পারবেন, তাই না? ফরম্যাট তো একই। এটা ইজি আছে, এত হার্ড না। হ্যাঁ যতটা না হার্ড তার প্রিপোজিশন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। প্রিপোজিশন তো মানে আজকের পুরোটা ক্লাসে আপনাদের ছিল যে আমরা যা পড়ে এসেছি এতদিন সেই জিনিসটাই আবার আমরা মানে থাকে না অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে, এমবেডেড কোয়েশ্চেনটা নিয়ে আমি একটু রিভিউ করি যা যা আমরা পড়লাম আজকে। আমরা পড়েছি কি প্রথমে পড়েছিলাম যে প্যারালালিজম, সাবজেক্টিভ কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু ভার্ব আছে, কিছু নাউন আছে, যে শব্দগুলোর পরে দ্যাট দ্বারা যদি পরবর্তী ক্লোজ হয় তাহলে ভার্বটি পরবর্তী যে সেন্টেন্স আছে সেটার ভার্বটি সবসময় তার বেস মডার্ন বসে, সেই শব্দগুলো আমরা পারুইজ মডার্নের মাধ্যমে শব্দগুলোকে আলাদা করে ফেলেছি। তারপরে যদি বলে আমরা প্যারালালিজম শিখেছি। প্যারালালিজম কি? সমান্তরাল করা, একটা অংশ যে ফরম্যাটে আছে আরেকটা অংশ সেই ফরম্যাটেই করা। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে কি বলে যে সিইং ইজ বিলিভিং, সিইং তো একটা ফরম্যাটে আছে আইএনজিযুক্ত, বিলিভিং ও আইএনজিযুক্ত ফরম্যাটে আছে, এটা হচ্ছে প্যারালালিজম। তারপরে কি যে এগ্রিমেন্ট এবং ডিসএগ্রিমেন্ট। এগ্রিমেন্টের মধ্যে কি একটা ফরম্যাট আছে যে জায়গার মধ্যে এগ্রিমেন্ট করতে গেলে সো অথবা টু বসতে পারে। সো এর ক্ষেত্রে সো দিয়ে প্রথমে, তারপরে ভার্ব দিয়ে, তারপরে হচ্ছে আই। ঠিক আছে? এরপরে যদি আমি বলি থ্যাংক ইউ সো মাচ সুনায়েদ। তো যেটা বলছিলাম যে সো এর পরে ভার্ব দিয়ে তারপরে টু, সো এর পরে ভার্ব দিয়ে তারপরে আই, এবং আরেকটা অংশ যদি আমরা বলি যে হ্যাঁ 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 এমবেডেড কোয়েশ্চেন, কামরুল এমবেডেড কোয়েশ্চেন। কারণ ইংরেজিতে দক্ষ স্যার, ইংরেজিতে দক্ষ। হ্যাঁ, এরপরে যদি আমরা বলি যে যখন আমরা দুটোকে যুক্ত করছি, যে একটা সাবজেক্টের সাথে যখন এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট করছি, একটার সাথে আরেকটা যখন যুক্ত করছি সেন্টেন্স, তখন এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা সো অথবা টু বসাতে পারি। সো বসতে সাবজেক্টটা পরে টেকনিক কি বলেছিলাম, মাঝখানে আপনার ভার্বটার মানে আপনি প্রতিদিন বেশি সেগুলো শো করছেন মানুষটাকে পরে রেখে, আর টু যখন বলছেন কাউকে আপনি তখন সেই মানুষটাকে আগে নিয়ে এসে তারপরে ভার্ব বসে তারপরে টু বলছেন, এটা গেল। তারপরে কি পজিটিভের নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি নাইদার বসতে পারে, আইদার বসতে পারে। নাইদার হলে আর নেগেটিভ ওয়ার্ডের প্রয়োজন নাই, আইদার হলে কিন্তু
নেগেটিভ ওয়ার্ডের প্রয়োজন আছে, আইদারের আগে একটা নট বসাতে হবে। এই গেল আমাদের ইনক্রিমেন্টাল সেগমেন্ট। এবং এমবেডেড কোয়েশ্চেন যেটা ছিল, এমবেডেড কোয়েশ্চেন ছিল কি, যে যেখানে একটা প্রশ্নের মধ্যে প্রশ্ন জুড়ে দেওয়া হয়, একটা প্রশ্নের মধ্যে প্রশ্ন জুড়ে দেওয়া হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি যে তুমি কি জানো কখন সে গিয়েছিল, তো প্রশ্নের মধ্যে প্রশ্ন জুড়ে দেওয়া আমাদের বাংলায় যেমন কাজটা, ইংরেজিতে কিন্তু তেমন না। প্রশ্নের মধ্যে প্রশ্ন জুড়ে দিতে হলে সেই প্রশ্নটা সাধারণ সেন্টেন্সের ফরম্যাটে থাকে, নয়তো ডাবল কোয়েশ্চেন হয়ে গেলে সেটা একটা রিডান্ডেন্সি বা ভুল হয়ে যায়। সেজন্য যখন আপনি একটা প্রশ্ন বলছেন, ডু ইউ নো, আমরা কি করেছি, এটা কেন প্রশ্ন হলো, কারণ ভার্ব সাবজেক্টের পূর্বে বসেছে, তাই তো, সাবজেক্টের পূর্বে ভার্ব বসেছে। কিন্তু এমবেডেড কোয়েশ্চেনে যেটা হয় সেটা হচ্ছে আগে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। সেজন্য যখন আপনি ওয়াই দেখছেন, ওয়াই এর পরে সাবজেক্ট আছে আবি, তারপরে ইজ অ্যাবসেন্ট টুডে, সেক্ষেত্রে এটা হয়ে যায় অ্যান্সার, কারণ আগে সাবজেক্ট আছে পরে ভার্ব আছে, সেটা হয়ে যাচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাটটাই এমবেডেড কোয়েশ্চেনে পরবর্তী যে অংশটা আছে জুড়ে দেওয়া হয় সেটা যুক্ত করার ক্ষেত্রে। এটা কিন্তু সচরাচর স্টুডেন্টরা মানে এটা আলাদা করে যদি না পড়ে, এটা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। তো যেটা বললাম যে এখন যেটা বলছিলাম যে এমবেডেড কোয়েশ্চেনে এটা আসলে দেওয়া হয় কেন, এটা যদি আপনাকে ধরেন আমি আপনাকে বলছি যে দেখো এটা কিন্তু মাছ, মাছকে আপনি মাছ দেখে চিনতে পারছেন। এখন মাছকে আমি যদি এটাকে বলি দেখো এটা কিন্তু মাছ, আপনি তখন চিন্তা করবেন যে না জানি কত কিছু হচ্ছে, যে মাছ নাকি মাছ না জানি, আসলে কিন্তু কিছু না। এটা সিম্পল একটা জিনিস। এই এমবেডেড কোয়েশ্চেন বা আজকে যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে এই জিনিসগুলো, যে খুব একটা বেশি কঠিন কিছু না। সেজন্য এমবেডেড কোয়েশ্চেনের যেটা বললাম যে আইদার, নাইদার, এটা জাতীয় আইদার হলে নেগেটিভ বসাতে হবে, নট, নাইদার হলে আর নট এর প্রয়োজন। জি, সুরভি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছেন। স্যার, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে ইংলিশ বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আসলে ইংলিশ জিনিসটা শুনলেই কিরকম একটা ভয় লাগতো, কিন্তু আপনার ক্লাস করার পর এখন অনেকটাই মানে মনে হয় যে না একটা পারি, অনেক কিছু পারি। অনেক অনেক। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, মানে এখানে কারেকশন, কিন্তু আমি এটা বুঝতেছি না কারেকশনটা মানে আনসারটা কেন হলো। আমি বলি, চারটা অপশন বলি স্যার। প্রথম এ নাম্বার অপশন হচ্ছে হি হ্যাজ সেড হুইচ ইজ রাইট। সেকেন্ড অপশন হচ্ছে হোয়াট হ্যাজ হি সেড ইজ রাইট। থার্ড অপশন হচ্ছে হোয়াট হি হ্যাজ সেড ইজ রাইট। স্যার, এখানে আনসার সি নাম্বারটা, কিন্তু আমি আনসারটা সি কেন হলো বুঝতে পারছি। আপনার এই নাম্বার অপশনটা কি? হি হ্যাজ সেড দ্যাট হোয়াট ইজ রাইট। আচ্ছা, সি নাম্বারে কি ছিল বললেন? What he has said is right. এর আগের প্রশ্ন, এর আগের বি নাম্বারটা কি ছিল? What has he said is right. আচ্ছা, অ্যাসার্টিভ হয়ে গিয়েছে। পরেরটা সি নাম্বার অ্যাসার্টিভ হয়ে গিয়েছে। হোয়াট হ্যাজ হি সেড, এটা তো ইয়ে হয়ে যায় না, এটা তো অক্সিলারি ভার্বের সামনে চলে আসে না। হোয়াট হি হ্যাজ সেড টাই তো অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব না। আর এক নাম্বারে কি ছিল? He has said which is right. Which Which is right. right. আর অ্যানসারে দিয়েছে কি হোয়াট? Which is a what? হতে পারে তো, এটা আসলে না মানে মোর অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে হোয়াটটা যায়, কিন্তু হুইচটাও কিন্তু ভুল না। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার, এখানে ব্যাখ্যাতে আপনার ডি নাম্বারটা যেটা, ওইটা দ্যাটের পরে which বসালে নাকি আনসারটা কারেক্ট হতো, এরকম একটা ইয়ে দেওয়া আছে। হুইচটা দ্যাটের পরে, আমি তো সেটাই বললাম, এই জন্যই তো আমি বললাম যে দ্যাটের পরে হুইচটা বসালে আর কি মানে হয়। কিন্তু আপনার ক্ষেত্রে আমি ওইটার ব্যাপারে বলতে পারছি না, তারা আসলে পূর্ব দিকে কি করেছে। আর প্রশ্নটা শুনেও আমি খুব একটা বেশি থাকে না যে দেখার শোনার কিন্তু দেখতে হলেও পার্থক্য আছে, সেন্টেন্স কারেকশন। তো
তো সেই জন্য আর কি খুব একটা ইয়ে করতে পারছি না, বাট উইন্সটা হয়, এই জন্য উইন্সটা তারা কোন লজিকে দেয় নাই বা এইরকম কোনো কিছু মিসিং আছে কিনা সেটা আমার একটু দেখার প্রয়োজন ছিল। ঠিক আছে সুরভি? স্যার এটা প্রাইমারির যে 20 সালের যে প্রশ্ন প্রথম পর্যায়ে ওইটাতে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটার একটু পরবর্তী ক্লাসে বা আপনি টেলিগ্রাম গ্রুপে একটু ইয়ে করে দিবেন, টেলিগ্রাম গ্রুপে একটু ছবিটা তুলে দিবেন, ওই জায়গার মধ্যে অনেকেই আছে, আর ইনফ্যাক্ট আমি সময় পেলেও আমি একটু দেখে ফেলবো। জি স্যার, মানে আনসার তো করা যায় কিন্তু আনসারটা কেন হলো ওইটা যদি না জানা যায় তাহলে তো সমস্যা না, দেখা না যায় না পরবর্তী- অবশ্যই অ্যান্সার কেন হয় সেটা অবশ্যই আপনি জানতে পারবেন, বাট আগে আপনি টেলিগ্রাম গ্রুপে দেন। আমি আসলে শুনে খুব একটা বেশি বুঝতে পারছি না, মানে সেন্টেন্সে যেটা বলছেন 4টা সেন্টেন্স বলার সাথে সাথে মাথায় প্রশ্ন হয়ে যায় না, বুঝতে পেরেছেন? আমিও মানুষ, রোবট না, একটু সময় লাগে, বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে এই ভালো জন্য থাকবেন। স্যার বললাম একটা অপশন, হয়তো দেখা যায় কি মানে আপনি না দেখলে তো আর অনেক কিছুই দেখা যায় বুঝতে পারতেছেন না আমার হ্যাঁ কথাটা। হ্যাঁ দেখা যায় আপনি থেমে থেমে বলছেন, আমি একটা শুনতে শুনতে আরেকটা ভুলে যাচ্ছি, এরকম আর কি হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলে হয়তো বা এক কথার উত্তর ফাঁস করে বলে ফেলতাম যে এটা, বলেন স্যার। এটা তো কারেকশন হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, ভালো থাকবেন তাহলে সুরভি। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর যেহেতু মানে আপনাদের ক্লাস বা কোর্স যেটাই বলেন না কেন, ইংরেজির সাথে যে যাত্রা আছে সেই যাত্রা আপনাদের খুব কাছাকাছি শেষ হতে যাচ্ছে। ইংরেজির যে সাবজেক্টটা আছে অনেকে পার্সোনাল কোয়েশ্চেন থ্যাঙ্কস দিলে হবে না, স্যারকে মিষ্টি খাওয়াতে হবে। আচ্ছা মিষ্টি আপনি আগে খাওয়ান, তারপরে সবাই খাওয়ান। হ্যাঁ কামরুল বলুন। হ্যান্ড্রিস স্যার আমার লিটারেচারের ক্লাস কি আপনি নেবেন না স্যার? লিটারেচারের আমাকে বলা হয় না, আমি তো গ্রামারের